আসসালামু আলাইকুম, আমি তোমাদের প্রিয় নাইম ভাইয়া। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বা কোশ্চেন প্যাটার্ন বোঝা। তোমরা যারা এইচএসসি দিয়ে ফেলছো, এখন হচ্ছে এডমিশনের প্রিপারেশন নিচ্ছ, মানে তুমি যেই ভার্সিটির প্রিপারেশন নাও না কেন, তোমাকে প্রথমেই ওই ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এখন আমরা বাজার থেকে কি করে একটা কোশ্চেন ব্যাংক নেই, বা যেইবারে মানে কোচিং এ ভর্তি হয় ওখান থেকে কোশ্চেন ব্যাংক দেয়, আমরা হচ্ছে কোশ্চেন ব্যাংক পড়া শুরু করি। ভাই কোশ্চেন ব্যাংক কিন্তু পড়ার বিষয় না, কোশ্চেন মানে পরীক্ষা দেওয়ার জিনিস। কোশ্চেন ব্যাংকটাও কিসের জন্য? পরীক্ষা দেওয়ার জন্য। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোশ্চেন প্যাটার্ন বোঝা। তুমি যদি ঢাবির প্রিপারেশন নিতে চাও, তাহলে বিগত 5-10 বছরের কোশ্চেন যদি তুমি দেখো, তাহলে তুমি বুঝতে পারবে একটা চ্যাপ্টারের কোন কোন টপিক হচ্ছে ঢাবি গুরুত্ব দেয়। একইভাবে তুমি জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নাও, তুমি রাজশাহীর প্রিপারেশন নাও, দেখবা যে প্রত্যেকটা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নের মধ্যে কিছুটা পার্থক্য আছে। এখন তুমি যদি ঢাবির কোশ্চেন প্যাটার্ন বুঝে তুমি জাবিতে এক্সাম দিতে যাও, দেখবা যে অধিকাংশ প্রশ্ন হচ্ছে তোমার মানে ওই প্যাটার্নের বাইরে চলে আসবে। একইভাবে রাবির প্রশ্নের ক্ষেত্রেও কি সেম হবে, তাই না? তার মানে তুমি যেই ভার্সিটির প্রিপারেশন নিতে চাও, সেই ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে এবং সেটাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস কি? তোমার ওই কোশ্চেনটাকে বুঝতে হবে যে কোন টপিকগুলোকে ঢাবি গুরুত্ব দিচ্ছে। তুমি ঢাবির প্রিপারেশনের আগে অবশ্যই ওই স্পেসিফিক টপিকগুলোর উপর বস হইতে হবে, যদি তুমি ভালো একটা ফলাফল করতে চাও। বুঝতে পারছি? একইভাবে তোমাদের একটা মানে মেইন কনসার্ন হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। সবাই বলো তোমরা কি করো, কোশ্চেন ব্যাংক কিনে পড়া শুরু করো। এটা অ্যাকচুয়াল অ্যানালাইসিস হচ্ছে না। তোমরা যদি রসায়নের যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে কথা বলি, যেমন ধরো গুণগত রসায়ন, এখানে ঢাবির জন্য 10টা টাইপ আছে। তুমি যদি ওই 10টা টাইপ ভালো করে পারো, ওই 10টা টাইপ থেকে বিগত 7-8 বছর যাবত প্রশ্ন হচ্ছে, তার মানে কি ওই 10টা টাইপ পারলে তুমি ঢাবির জন্য গুণগত রসায়ন তোমার কভার হয়ে যাবে। জাহাঙ্গীরনগরের জন্য নাও হইতে পারে, রাজশাহীর জন্য নাও হইতে পারে। বুঝতে পারছি? তাহলে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির কোশ্চেন কি করব, প্রথমে অ্যানালাইসিস করব, তারপর আমি দরকার হলে কোথাও নোট ডাউন করে রাখবো। তারপর হচ্ছে ওই প্যাটার্ন অনুযায়ী যদি তুমি একটা টাইপ করে পড়ো, তাহলে দেখবে যে তোমার পড়াটা খুবই প্রিসাইজ হয়ে গেছে, মানে খুবই কমপ্যাক্ট হয়ে গেছে। ধরো একটা চ্যাপ্টার এই মোটা আমার রসায়নের, তাই না? তাহলে সবগুলো পেজ থেকে প্রশ্ন হচ্ছে না তো। তুমি যেই প্রথম যে 10-12 পেজ ধরো, এখান থেকে প্রশ্নই হয় না, তুমি 2-3 ঘন্টা ওখানে সময় দিলে এটা কোনো লাভ হইলো না তো। তুমি যদি জানতা ধরো গুণগত রসায়নের কোয়ান্টাম নাম্বার, এখান থেকে প্রশ্ন আসবেই, তোমার ওই 2 ঘন্টা সময় যদি তুমি কোয়ান্টাম নাম্বারে দিতা, তাহলে কিন্তু অনেক ইফেক্টিভ হইতো, তাই না? তো মানে সেই কঠিন কাজ যে কিভাবে অ্যানালাইসিস করব, সেটা আমরা তোমাদেরকে এই কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সের মাধ্যমে একদম গুছাই দিচ্ছি। মানে একটা চ্যাপ্টারের কোন কোন অংশটা গুরুত্বপূর্ণ, বিগত বছরগুলোর কোশ্চেনটা আমরা যদি সলভ করে দেই তোমাদেরকে, তাহলে তোমাদের দুইটা লাভ হচ্ছে। একটা হচ্ছে অ্যানালাইসিস হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে কোশ্চেনগুলো কিরকম হয়, এটা কি কোন অ্যাপ্রোচে আনসার করা লাগে সেই জিনিসটা তোমরা বুঝতে পারতেছো, কোন কোন শর্টকাট ইউজ করা লাগতেছে, কোন জায়গায় কোন টেকনিকটা ইউজ করা লাগতেছে, তাই না? তো তারই ধারাবাহিকতায় আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সের ঢাবির আজকে আমরা 2025-26 সালে যে কোশ্চেনটা আসছিল, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা প্রথম কোশ্চেনে যাই। বলছে নিচের কোন অণুতে স্থায়ী ডাইপোল আছে? তোমরা যদি কোশ্চেন ব্যাংক এখনো যদি ধরে না থাকো, আর যদি ধরে থাকো, তোমরা হচ্ছে এই যে এই ডাইপোল মোমেন্ট বা ডাইপোল আছে কিনা, এই কোশ্চেনটা তোমরা 2018-17 ওইদিকে পাবা। কিন্তু আবার তোমরা হচ্ছে এটা কোথায় পাবা না বলো তো? এই 21-22 এই 23 এটা ছিল না। আবার 23-এর পর 24-25-26 মোটামুটি চলে আসছে, 24-25 আসছে। গতবার এটা গুচ্ছতে আসছে এবং হচ্ছে ঢাবিতেও আসছে। সো এই ডাইপোল মোমেন্ট, এই ধরনের কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকতে হবে। তোমার কি শুধু এই একটা প্রশ্ন পারলে হবে না, তোমার এই কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিতে হবে, যেন এই টপিক থেকে অন্য যে ধরনের প্রশ্ন আসুক না কেন তুমি পারবা। এখানে যে এক্সাম্পল গুলো দেয়া আছে, এছাড়া অন্য এক্সাম্পলও তো দিতে পারে, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে, কনসেপ্টটাকে ভালো করে শিখে ফেলতে হবে। তাহলে ডাইপোল জিনিসটা কি বলতো? ডাইপোল মানে দুটো পোল তৈরি হওয়া, বা ইলেকট্রন যে কোনো একদিকে সরে যাওয়া, তখন একটা ডেল পজিটিভ একটা ডেল নেগেটিভ এরকম হয়, এগুলোকে বলা হয় পোল। এখন ঘটনা হচ্ছে এখানে কার মধ্যে হচ্ছে ওই ডাইপোল জিনিসটা আছে, সেটা আমরা ব্যাখ্যা করব। চলো আমরা একটা একটা করে দেখা ট্রাই করি। প্রথমে খেয়াল করো, আমি যদি বয়ফ্রেন্ড নাম্বার 3 বা বোরন ট্রাইফ্লোরাইড নিয়ে কথা বলি, দেখো তো বোরনের পারমাণবিক সংখ্যা কত বলো তো? বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 5, তাই না? প্রথম শেলে 2টা, পরের শেলে কয়টা আছে ভাই? পরের শেলে আছে হচ্ছে আমার 3টা। তাহলে বোরনের আউটার শেলে ইলেকট্রন আছে 3টা, 1টা 2টা 3টা। আচ্ছা এইভাবে দিলাম, আচ্ছা এইভাবে দিই, বোরন 1টা ইলেকট্রন 2টা ইলেকট্রন
তিনটা ইলেকট্রন। ক্লিয়ার? তিনটার মধ্যে তিনটা ফ্লোরিন আসতেছে একটা একটা ইলেকট্রন নিয়ে। ধরো এখানে একটা ফ্লোরিন আসছে একটা ইলেকট্রন নিয়ে, তাহলে আমি এটাকে বন্ড দিয়ে দেখাই দিতে পারি। এখানে একটা ফ্লোরিন আসছে একটা ইলেকট্রন নিয়ে, এখানে একটা ফ্লোরিন আসছে একটা ইলেকট্রন নিয়ে, তাই না? তাহলে এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না? বোরন, তিন দিকে তিনটা ফ্লোরিন। তাহলে বোরন ট্রাইফ্লোরাইড এটার সংকরায়ন কি ভাইয়া বলো তো? sp2। তার মানে এই বন্ধন কোণ কত? বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাই না? সংকরায়ন হচ্ছে sp2। এগুলো আমরা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে এই বোরন আর হচ্ছে ফ্লোরিন, তার মধ্যে তড়িৎ ঋণাত্মক কি? অবশ্যই ফ্লোরিন। তাহলে এই বন্ধনের মধ্যে যে দুইটা ইলেকট্রন আছে কার দিকে সরে আসবে? ফ্লোরিনের দিকে। তাহলে এইদিকে কি একটা ইলেকট্রন আসার টেন্ডেন্সি আছে। তারপরে এই বন্ধনের দুইটা ইলেকট্রন আছে, এটা কার দিকে সরে আসবে? ফ্লোরিনের দিকে সরে আসবে। তাহলে এই দুই দিকে ইলেকট্রন টানতেছে, তার মানে এটার একটা লব্ধি বল ক্রিয়া করবে। তোমরা ভেক্টরে পড়ো নাই, লব্ধিটা কোন দিকে ক্রিয়া করবে? সরাসরি এই দিকে। ক্লিয়ার? একইভাবে এখানে কি আছে? ফ্লোরিন আছে। এই বন্ধনের ইলেকট্রন কার দিকে সরে যাবে? এই ফ্লোরিনের দিকে। তাহলে এইখানের বলটা কোন দিকে ক্রিয়া করবে? সরাসরি উপরের দিকে। তাহলে খেয়াল করো তো, এই দুইটা লব্ধি নিচের দিকে আর এই ফ্লোরিনেরটা উপরের দিকে। আলটিমেটলি দুইটা কি? নালিফাই হয়ে গেছে বা ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এখানে কোনো ডাইপোল মোমেন্ট নাই। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো এটাতে আসো। দেখো সিলিকন। ক্লিয়ার? এখানে একটা ফ্লোরিন আছে, এখানে আরেকটা ফ্লোরিন আছে, এখানে একটা ফ্লোরিন আছে, এখানে একটা ফ্লোরিন আছে। খেয়াল করো, তাহলে এই ফ্লোরিনটা কোন দিকে টানতেছে? নিজের দিকে টানতেছে ইলেকট্রনকে। তাহলে এই ফ্লোরিনটা আবার নিজের দিকে টানতেছে। তাহলে এই তাদের মধ্যে যেই টানাটানিটা ছিল সেটা ব্যালেন্স হয়ে গেছে। একইভাবে এই ফ্লোরিন এদিকে ইলেকট্রন টানতেছে, এই ফ্লোরিন এদিকে ইলেকট্রন টানতেছে, তো তাদের মধ্যে কি হয়ে গেছে? সেই টানাটানিটা ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এখানে কি নাই? কোনো ডাইপোল মোমেন্ট নাই। বুঝাইতে পারলাম? এবার একইভাবে এখানে আসো। জ্যানন। জ্যাননের আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে? 8টা। জ্যানন যেহেতু নিষ্ক্রিয় মৌল, তার আউটার শেলে 8টা ইলেকট্রন আছে। 4টা কি আছে? ফ্লোরিন আছে। 4টা আমি ফ্লোরিন দিয়ে দিচ্ছি। এই আমার 4টা ফ্লোরিন, কিন্তু তার আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে? 8টা। তো এখানে কি আছে? দুই জোড়া লোন পেয়ার আছে। ক্লিয়ার? তাহলে খেয়াল করে কিভাবে এটা এদিকে টানতেছে, এটা এদিকে টানতেছে, নালিফাই। এটা এদিকে টানতেছে, এটা এদিকে টানতেছে, নালিফাই। এই যে এখানে আছে লোন পেয়ার, এখানে আছে লোন পেয়ার, এটা উপরের দিকে টানতেছে, এটা নিচের দিকে টানতেছে, তাহলে এটাও কি নালিফাই হয়ে গেছে। তাহলে এখানেও কি নাই? ডাইপোল মোমেন্ট নাই। ক্লিয়ার? এই যে একটা যে আছে, দেখো এখানে দেখো সালফার। সালফার আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে? 6টা। এখানে 4টা আছে ফ্লোরিন, দিয়ে দাও 4টা ফ্লোরিন। 4টা ফ্লোরিন। এই 4টা ফ্লোরিন কি একে অপরকে নালিফাই করে দিয়েছে, কিন্তু সালফারের এখানে কি আছে? এক জোড়া মুক্ত জোড় বা লোন পেয়ার আছে। তো এটা কোন দিকে টানতেছে? এদিকে টানতেছে। তাহলে এখানে কি ডাইপোল মোমেন্ট আছে। তাহলে উত্তর কোনটা হবে? এই যে এটা হচ্ছে আমার উত্তর। তোমরা কি একদম ক্লিয়ার বুঝতে পারছো? তাহলে দেখো এই কনসেপ্টটা যদি তুমি বুঝো, তাহলে এই প্যাটার্নে এখানে কি বলা হয়? উদাহরণগুলো ভিন্ন দিতে পারে না? দিতেই পারে। তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কি এই ধরনের প্রশ্ন তোমরা সলভ করতে পারবা। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো আমাদের হচ্ছে ভার্সিটি ইউনিট আইসিইউ কোর্স চলে আসছে। আমাদের কোর্সের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার মানে সাবজেক্টে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তোমরা কি পাবা? 20টি করে লাইভ ক্লাস পাবা। ওইখানে আমরা একটা চ্যাপ্টারকে, যে বড় চ্যাপ্টারগুলো আছে, কখনোই একটা ক্লাসে শেষ করে দিব না। ওইখানে আমরা বড় চ্যাপ্টারগুলোকে 2টা 3টা, আমরা জৈব যৌগের জন্য 4টা ক্লাস রাখছি, গুণগত দর্শনের জন্য 2টা ক্লাস রাখছি। তো এইভাবে একদম ভেঙে ভেঙে পড়াবো প্রত্যেকটা সাবজেক্ট। তাছাড়া যারা হচ্ছে তোমরা করতে চাও, যে অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংরেজি দেখাইতে চাও, তাদের জন্য আমাদের এমসিকিউ সিকিউ রিটেন 20টি করে রেকর্ড ক্লাস পেয়ে যাবা। কার? মুহসিন ভাইয়ের। বাংলা কার পেয়ে যাবা? সুফিয়ান ভাইয়ের। বুঝতে পারতেছো? তোমাদের এই অপশনটা এখানে আছে। তো তোমরা যদি আমাদের লেকচার শিটের কথা কি বলি, আমাদের হচ্ছে তোমরা আমাদের ফুল কোর্সে ভর্তি হইলে প্রত্যেকটা সাবজেক্টের প্রিমিয়াম লেকচার শিট পেয়ে যাবা। টোটাল কোর্সের দাম ছিল আমাদের কত? 8,000 টাকা। তো এখন 1,000 টাকা ডিসকাউন্টে তোমরা মাত্র 2999 টাকায় ভর্তি হয়ে যেতে পারতেছো। যারা যারা এখন আমাদের কোর্সে ভর্তি হও নাই, আমাদের কোর্সে ভর্তি হয়ে যাইতে পারো। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে দেখি। খেয়াল করো কি বলছে, কোন যৌগটি সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। এখন সন্নিবেশ বন্ধন থেকে দেখবে যে রিসেন্ট ইয়ারে মানে প্রত্যেক ইউনিভার্সিটিতে প্রশ্ন হচ্ছে সন্নিবেশ বন্ধনটা কি, সেটা জানা লাগবে না? তোমাদের কি মনে আছে সন্নিবেশ বন্ধন কি? আমি যদি তোমাদেরকে এই সন্নিবেশ বন্ধন নিয়ে একটু কথা বলি, সন্নিবেশ বন্ধন হচ্ছে এক ধরনের সমযোজী বন্ধন, যেখানে একটা পরমাণু বা একটা যৌগ বা একটা মূলক কি করে ওই
শেয়ারকৃত দুইটা ইলেকট্রন দান করে। আমি যদি তোমাদেরকে একটা বলি, ধরো তোমরা দুইজন ফ্রেন্ড বিজনেস করবা, ধরো তোমার কাছে টাকা আছে কিন্তু সময় নেই, আরেকজন ফ্রেন্ডের কাছে টাকা নাই কিন্তু সময় আছে, তো তোমরা কিভাবে একটা সমঝোতায় আসলা যে আমি পুরাটা টাকা দিচ্ছি, বিজনেসটা তুই রান কর, সবকিছু দেখাশোনা কর, কিন্তু প্রফিটটা আমরা দুজনে ভাগাভাগি করে নিব। এইরকম ভাবে যেমন ধর এই যে অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়ার কি আছে, এক জোড়া মুক্ত জোড়ি ইলেকট্রন আছে, কিন্তু হাইড্রোজেন থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, কি পড়ে থাকে ভাইয়া, প্রোটন পড়ে থাকে। তার মানে কি এই প্রোটনের কি কোনো ইলেকট্রন আছে, নাই, কারণ একটা ইলেকট্রন ছিল, সে একটাই কি দিয়ে দিছে। খেয়াল করো, এখন যদি এই প্রোটন মানে কি ওর ইলেকট্রন নেই, ওর টাকা নেই, এটা হচ্ছে তুমি, তোমার টাকা আছে, তাদের মধ্যে যদি বন্ধন গঠন হইতে চায়, তাহলে এখানে তো ইলেকট্রন শেয়ারই করতে পারবে না, তাহলে কিভাবে বন্ধন গঠন করবে, সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে। অ্যামোনিয়া বলবে চলো আমরা বন্ধন গঠন করি, দুইটা ইলেকট্রনে কি আমি শেয়ার করি, সো তার হচ্ছে অ্যামোনিয়াম আয়নটা গঠন করে। তাহলে এর অ্যামোনিয়াম আয়নের স্ট্রাকচারটা কিরকম হয়, এই হচ্ছে অ্যামোনিয়া, আর এই যে দুইটা ইলেকট্রন শেয়ার করে কে, নাইট্রোজেন, সেজন্য এদিকে অ্যারো দেখাইতে হয়। এভাবে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন গঠন হয়, এটাকে সন্নিবেশ বন্ধন বলা হয়। তাহলে সন্নিবেশ বন্ধনের কয়েকটা শর্ত আছে, মুক্ত জোড় ইলেকট্রন থাকা লাগবে, অথবা ইলেকট্রন গ্রহণ করার কি থাকা লাগবে, টেন্ডেন্সি থাকা লাগবে। এবার আসো আমরা অপশনগুলোতে যদি দেখি, দেখো ওয়াটারের ক্ষেত্রে দেখি ওয়াটারের স্ট্রাকচার কিরকম, খেয়াল করো তো ভাইয়া, ওয়াটার দেখতে কিরকম, অক্সিজেন দুইটা হাইড্রোজেন, অক্সিজেনের মধ্যে ওয়াটারের মধ্যে দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, সো এই মুক্ত জোড় ইলেকট্রন আছে, সে চাইলেই কি লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারবে, তাই না। আর সন্নিবেশ বন্ধনের জন্য তো লিগ্যান্ড লাগবে। লিগ্যান্ড কারা, ইলেকট্রন রিচ যে কোনো যৌগ, কম্পাউন্ড, মূলক এগুলো হইতে পারে, যা ইজিলি কি করতে পারে, দুইটা ইলেকট্রনই কি শেয়ার করতে পারে। সো এটা কি আমার বন্ধন গঠন করবে, আমার জানতে যে সে করে না, প্রশ্ন ভালো করে পড়া লাগবে। এবার আসো কার্বন টেট্রাক্লোরাইড, কার্বনের আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে, চারটা, চারটার মধ্যে কে আসছে বলো, চারটার মধ্যে চারটা ক্লোরিন চলে আসছে, ক্লোরিন চলে আসে, তার মানে কি তার আউটার শেলে অষ্টক হয়ে গেছে, তার আউটার শেলে কি 8টা ইলেকট্রন হয়ে গেছে, সে চাইলেই কি করতে পারবে না, ইলেকট্রন দিতেও পারবে না, ইলেকট্রন নিতেও পারবে না, তাহলে এটা কি করবে না, এটা হচ্ছে আমার সন্নিবেশ বন্ধন গঠন করবে না। এবার অ্যামোনিয়া কিভাবে করে, এই যে অ্যামোনিয়া স্ট্রাকচার তো মনে আছে, অ্যামোনিয়ার আউটার শেলে 5টা ইলেকট্রন, 3টা হচ্ছে নাইট্রোজেন আসছে, হাইড্রোজেন আসছে, তাহলে আরো দুইটা কি, এই যে দুইটা মুক্ত জোড় আকারে থেকে গেছে, তাই না, মুক্ত জোড় ইলেকট্রন থেকে গেছে। সো অ্যামোনিয়া কি করবে, সন্নিবেশ বন্ধন গঠন করবে। একইভাবে বয়ফ্রেন্ড নাম্বার 3 যদি খেয়াল করো, অনেকের কোশ্চেন মানে কনফিউশনটা এখানে হয় যে ভাইয়া এটা কিভাবে হচ্ছে এই সন্নিবেশ বন্ধন গঠন করে, এই যে বয়ফ্রেন্ড নাম্বার 3 কিভাবে সন্নিবেশ বন্ধন গঠন করে, এটা নিয়ে অনেকের কনসার্ন থাকে। খেয়াল করো বোরন, বোরনের আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে, 3টা, 3টার মধ্যে কে আসছে, 3টা ক্লোরিন আসছে, বোরন ট্রাইক্লোরাইড, সরি, তাই না, 3টা ক্লোরিন আসছে। এখন তার আউটার শেলে কয়টা ইলেকট্রন হলো বলো তো, 1 2 3 4 5 6টা। সে চাইলেই কি করতে পারে, সে চাইলেই এক জোড়া ইলেকট্রন কি করতে পারে, 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারে, অষ্টকের জন্য চাইলেই 2টি ইলেকট্রন সে গ্রহণ করতে পারে, মানে ওই লোন পেয়ারের ইলেকট্রনটাকে কি শেয়ার করতে পারে বা অ্যাকসেপ্ট করতে পারে। সো সে কি বলতো, সন্নিবেশ বন্ধন গঠন করবে, কিন্তু সে লিগেন্ড হিসেবে কাজ করবে না, কি হিসেবে কাজ করবে, ওই যে তোমার গরিব বন্ধু হিসেবে কাজ করবে। বুঝতে পারছি, তাহলে সন্নিবেশ বন্ধন গঠনের জন্য লোন পেয়ার থাকা লাগবে এবং এরকম কোনো কম্পাউন্ড থাকতে হবে যে 2টা ইলেকট্রন কি করতে পারে, শেয়ার করতে পারে। বুঝতে পারছি, এই হচ্ছে আমার কথাবার্তা। পরের প্রশ্নে যদি আমরা যাই, খেয়াল করো নিচের কোন জৈব যৌগটি আয়োডো ফর্ম পরীক্ষা দিবে। এখন আয়োডো ফর্ম পরীক্ষা দিবে কারা, হেলু ফর্ম তো নাম শুনছো, হেলুফর্ম কই পড়ছিল, হেলুফর্ম বিক্রিয়া অর্গানিক কেমিস্ট্রিতে, ওই যে আমাদের ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম এরকম তো, এগুলোকে কি বলা হয়তো হেলুফর্ম। স্পেশালি যদি ওই হেলোজেন গ্রুপটা শুধু আয়োডিন দ্বারা রিপ্লেস হয়, সেটাকে কি বলা হবে, আয়োডোফর্ম বলা হবে, তাই না। এখন কারা হচ্ছে এই আয়োডোফর্ম বিক্রিয়াটা দিবে, সেটা জানার জন্য প্রথমে আমরা শর্তগুলো দেখে আসি। চলো, আয়োডোফর্ম বিক্রিয়ার শর্ত, 1 নম্বর শর্ত কি, মিথাইল কার্বনিয়াম গ্রুপ লাগবে, CH3 C ডবল বন্ড ও, মিথাইল কার্বনিল গ্রুপ লাগবে, তাই না, CH3 C ডবল বন্ড ও। 1 নাম্বার শর্ত হচ্ছে এই গ্রুপটা লাগবে, আমার মিথাইল কার্বনিল গ্রুপ লাগবে, ওকে, এটা আমার লাগবে। যদি এটা থাকে তারা হচ্ছে কি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। অথবা আরেকটা কথা মনে রাখা লাগবে, আরেকটা কথা হচ্ছে এমন কোন অ্যালকোহল বা যাকে জারণের ফলে, কি বললাম, জারণের ফলে এই গ্রুপটা তৈরি হইতে হবে, এই গ্রুপটা তৈরি হওয়া লাগবে। এখন এই যে একটা ফাঁকা হাত আছে না, সেই ফাঁকা হাতে কি কি হইতে পারে, এই যে ফাঁকা হাত, এই ফাঁকা হাতে হইতে পারে হাইড্রোজেন, হইতে পারে অ্যালকাইল গ্রুপ,
অ্যালকাইল গ্রুপ বা আর এটা হইতে পারে, আর কি হইতে পারে, অ্যারাইল গ্রুপ হইতে পারে, অ্যারাইল গ্রুপ হইতে পারে। এই হচ্ছে শর্তগুলো, বুঝাইতে পারলাম? এখন তোমাদের একটা মানে এইটুকু তো বুঝছো, CH3CO। তাহলে যেমন ধরো CH3 C ডবল বন্ড O, এখানে যদি আমি আর দিই, সে কি করবে? এই প্রদর্শন করবে এই হেলোফর্ম বিক্রিয়া। তাহলে CH3 C ডবল বন্ড O H কি করবে? প্রদর্শন করবে। CH3 C ডবল বন্ড O, এখানে যদি আমি অ্যারাইল গ্রুপ দেই, সেও কি করবে? প্রদর্শন করবে। বুঝতে পারছি হেলোফর্ম বিক্রিয়াটা? এইবার কনসার্নের বিষয় হচ্ছে এটা নিয়ে, যেটা আমাদের বেশিরভাগ ঝামেলা হয়। যেমন ধরো ইথানোয়িক অ্যাসিড, ইথানল CH3CH2OH, এটা কি হেলোফর্ম বিক্রিয়া দিবে কি দিবে না? এটা হচ্ছে আমার কথা, এটা দিবে কি দিবে না খেয়াল করো তো। এটা কিভাবে দিবে? আমরা যদি এটাকে জারণ করি, কি উৎপাদিত হবে? অ্যালডিহাইড হবে CH3CHO। এখানে কার্বন কয়টা? দুইটা, এখানে 2 কার্বন অ্যালডিহাইড। তাহলে এটা দেখো তো জারণ করলে কি হয়ে গেছে? ইথানঅ্যালডিহাইড হয়ে গেছে। সো ইথানঅ্যালডিহাইড কি আমার ওই বিক্রিয়াটা দিবে। এটার জানো না যে অ্যালডিহাইড তৈরি হয়, সেটা যদি তোমরা ভুলে যায় থাকো, এটা মনে রাখবা। যে কোনো একটা হাইড্রোকার্বন, কি বললাম? যে কোনো একটা হাইড্রোকার্বন এই হাইড্রোকার্বনকে যদি তোমরা জারণ ঘটাও বা জারণ ঘটাও, তাহলে কি উৎপাদিত হবে? অ্যালডিহাইড অথবা কিটোন। এই অ্যালডিহাইড আর কিটোনকে যদি তুমি ফার্দার জারণ করো, কি উৎপাদিত হবে? অ্যাসিড। আচ্ছা, এখানে মাঝে একটা অপশন চলে বাদ পড়ে গেছে, অ্যালকোহল থেকে পরে এটা হবে, প্রথমে অ্যালকোহল হবে। আচ্ছা, আবার লিখতেছি, জারণ করলে কি পাবো? অ্যালকোহল পাবো, ক্লিয়ার? এই অ্যালকোহলকে যদি আবার জারণ করি আমরা, তাহলে অ্যালডিহাইড কিটোন পাবো, CHO, অ্যালডিহাইড আর কিটোন পাবো, ক্লিয়ার? এই অ্যালডিহাইড কিটোনকে যদি ফার্দার জারণ করি, তাহলে আমি পাবো অ্যাসিড, COOH, অ্যাসিড পাবো, ক্লিয়ার? এই অ্যাসিডকে যদি ফার্দার জারণ করি, আমি কার্বন ডাই অক্সাইড পাবো। তাহলে এই সিকোয়েন্সটা একটু মনে রাখবা, কেমন? হাইড্রোকার্বনকে জারণ করলে অ্যালকোহল পাওয়া যায়, অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড অথবা কিটোন পাওয়া যায়, অ্যালডিহাইড অথবা কিটোনকে জারণ করলে অ্যাসিড পাওয়া যায়, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এবার যদি আমি রিভার্স আসি, খেয়াল করো, এই যে অ্যাসিডকে যদি আমি বিজারণ করি, কি পাওয়া যাবে? অ্যালডিহাইড অথবা কিটোন পাওয়া যাবে। অ্যালডিহাইড অথবা কিটোনকে যদি আমি ফার্দার বিজারণ করি, আমি অ্যালকোহল পাবো। অ্যালকোহলকে যদি আবার বিজারণ করি, ওই আগের হাইড্রোকার্বনটা পেয়ে যাব। বুঝতে পারছি? সো এই যে আমার অ্যালকোহল, এটাকে যদি জারণ করে আমি অ্যালডিহাইড পাবো, বুঝতে পারছি? আবার জারণ করলে অ্যাসিড পাবো। তাহলে আশা করি আয়োডোফর্ম বিক্রিয়ার শর্তগুলো বুঝছো। মিথাইল কার্বনিয়াম গ্রুপ লাগবে, বুঝতে পারলাম? এখন কথা হচ্ছে, তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া এটা কি বিক্রিয়াটা দিবে কিনা? ইথাইল কার্বনিয়াম আয়ন যদি নেই আমি, এটা দিবে কিনা? খেয়াল করো, আমি ইথানল না নিয়ে যদি অন্য কিছু নেই, CH3 CH2OH, কি নিলাম বলো তো? প্রোপানল নিলাম। এটাকে যদি আমরা জারণ ঘটাই, কি হবে বলো তো? আমার কি হবে? ইথানঅ্যালডিহাইড হবে, প্রোপানঅ্যালডিহাইড হবে, CH3 CH2CHO, প্রোপানঅ্যালডিহাইড হইছে, প্রোপানঅ্যালডিহাইড। এটা কি আমার বিক্রিয়াটা দিবে? আমার শর্ত কি ছিল? মিথাইল কার্বনিয়াম, শর্ত ছিল এটা CH3 C ডবল বন্ড O, এটা লাগতো, এটা কি এখানে আছে? নাই তো। এখানে ইথাইল কার্বনিয়াম হয়ে গেছে, তাই না? তাহলে এটা আমার কি? প্রোপাইল কার্বনিয়াম হয়ে গেছে। তাহলে এটা আমার কি? ইথাইল কার্বনিয়াম। এটা আমার কি দিবে না? আমার প্রোপানঅ্যালডিহাইড বা অথবা ইথাইল কার্বনিয়াম হইছে, এটা আমার কি? আয়োডোফর্ম বিক্রিয়াটা দিবে না। একইভাবে আমরা আরেকটু দেখতে পারি। দেখো, আমি যদি সেকেন্ডারি অ্যালকোহল নিই, CH3OH CH3, এটা আমার কি বলতো? প্রোপানল 2, তাই না? মানে 2 নাম্বার কার্বনে যদি হাইড্রোক্সিল গ্রুপ থাকে, সেও কি করবে? জারণ বিক্রিয়ার ফলে কি দিবে বলতো? আমার ওই মিথাইল কার্বনিয়ামটা তৈরি করবে। এটাকে যদি জারণ ঘটাও, তাহলে এখান থেকে কি তৈরি হবে? কিটোন তৈরি হবে। কি কিটোন? CH3 C ডবল বন্ড O CH3, কিটোন তৈরি হলো। তাহলে এখানে দেখো ওই গ্রুপটা আছে, মিথাইল কার্বনিয়ামটা আছে। সো এটা আমার কি দিবে? ওই বিক্রিয়াটা দিবে। তাহলে আরেকটা শর্ত মনে রাখতে হবে, অ্যালকোহলের ক্ষেত্রে ইথানল তো দিবে। স্পেশাল আরেকটা জিনিস মনে রাখতে হবে, 2 নং কার্বনে অ্যালকোহল হাইড্রোক্সিল গ্রুপ থাকলে
2 নং কার্বনে যদি হাইড্রোক্সিল গ্রুপ থাকে তারাও কি এই বিক্রিয়াটা দিবে। চলো এখানে কয়েকটা एग्जांपल আছে, কারা কারা দিবে বের করি। একদম সহজ জিনিস, ইথানলডিহাইড দিবে, কিটোন দিবে। কারণ কি বলতো, কারণ হচ্ছে দেখো CH3CO আছে, CH3CO আছে, এখানে CH3CO, এখানে কি আছে অ্যারাইল গ্রুপ আছে, কি বলছিলাম অ্যারাইল গ্রুপও থাকতে পারে। সো এটা আমার কি বিক্রিয়াটা দিবে। দেখো তো CH3CO, কিন্তু এখানে কি আছে ক্লোরিন, ক্লোরিনের কথা কি বলছি শর্তের মধ্যে বলিনি, তাহলে CH3CO এর পর যে ক্লোরিন থাকে সে ওই বিক্রিয়াটা কি দিবে না। তারপরে খেয়াল করো CH3CO এমিন, এখানে এমিনের কথা লিখছি না, তাহলে অ্যামাইনো গ্রুপ থাকলেও কি দিবে না। অ্যাসিডের কথা লিখি নাই, তাহলে এটাও কি দিবে না, এটা কি দিবে। কিন্তু ঝামেলা হচ্ছে এটা, মিথানল কি দিবে। দেখো তো মিথানলকে জারণ করো, CH3COH, এটা কি জারণ ঘটাই, কি উৎপাদিত হবে বলো তো, ফর্মিক অ্যাসিড HCOO, আচ্ছা মিথানলডিহাইড হবে। মিথানলকে জারণ করলে ফর্মালডিহাইড অথবা মিথানলডিহাইড HCHO। খেয়াল করো তো এটা কি দিবে না, কি দিবে না। আমার শর্ত কি ছিল, CH3C ডবল বন্ড ও, এটা লাগবে, কিন্তু এখানে কি এটা আছে, এটার স্ট্রাকচার কি C ডবল বন্ড ও HH, তাহলে কিন্তু CH3 নাই, তাহলে এটাও কি দিবে না। সো এটাও আমার কি দিবে না। তাহলে আশা করি বুঝছো। তাহলে আয়োডোফর্ম বিক্রিয়া থেকে যে প্রশ্ন আসুক না কেন, এই কথাগুলো যদি তোমার মনে থাকে আর কখনো ঝামেলা হবে না। খেয়াল করো কোনটা আয়োডোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করে না সেটা জানতে চাইছি। খেয়াল করো তো এটা স্ট্রাকচারটা লিখো, আমি প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ার দেখাই দিচ্ছি। প্রথমে এটা লিখো, খেয়াল করো এটা দিবে কি দিবে না, CH3CHOH CH3। খেয়াল করো এটা 2 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ আছে, এটাকে জারণ করলে উৎপাদিত হবে মিথাইল কার্বনিয়াম আয়ন। সো এটা আমার কি বিক্রিয়াটা দিবে। ক্লিয়ার। পরের প্রশ্নে আসো, এখানে আসো, এটা আমার কি ইথানল, CH3CH2OH, এটাকে জারণ করলে কি হবে, মিথাইল কার্বনিয়াম হবে, এটাও কি আমার বিক্রিয়াটা দিবে। কিন্তু ভাইয়া এটা খেয়াল করো তো, আচ্ছা এটা খেয়াল করো, CH3C ডবল বন্ড ও CH2CH3, এটাও কি দিবে কি দিবে না, এটা কি দিবে, এটাও দিবে। কারণ কি দেখো তো, এইটাকে জারণ করলে কি হবে, এটা তো কিটোন, এই যে এটা হচ্ছে এরকম মিথাইল কার্বনিয়াম গ্রুপ আছে, এই যে মিথাইল কার্বনিয়াম গ্রুপ আছে, আর এই পাশে কি আছে আর, এই যে এই পুরোটাকে কি বলা হয় আর বলতে পারবো, তো এটাও আমার কি দিবে। কিন্তু এই বি নিয়ে যদি কথা বলি, খেয়াল করো বির যৌগটা কি, CH3CH2 C ডবল বন্ড ও CH2CH3, এই যৌগে কি আছে, মিথাইল কার্বনিয়াম আছে নাকি ইথাইল কার্বনিয়াম হয়ে গেছে। সো এটা দিবে না আমার, এটা হচ্ছে দিবে না। আমার উত্তরটা কি হবে ভাইয়া, কে দিবে না, বি হচ্ছে আমার দিবে না। একদম ক্লিয়ার কি। দেখো আয়োডোফর্ম বিক্রিয়া তুমি জাস্ট একটা এমসিকিউ সলভ করো নাই, এটা শর্ত দেখছো কোন কোন জিনিসগুলো দিতে পারে, পসিবল কোশ্চেনের জন্য অপশনও দেখাই দিছি, এর বাইরে আর কোনো কিছু নাই। বিগত বছরগুলোতে যে মানে বিভিন্ন ভার্সিটিতে এই অপশনগুলো দিয়ে হচ্ছে প্রশ্নগুলো হয়ে থাকে, তো এগুলো হচ্ছে সবচেয়ে বেশি আসে। তো এগুলো যদি পারো মোটামুটি এখান থেকে এই জিনিসটা কভার হয়ে যাবে। একদম তোমার এই আয়োডোফর্ম বিক্রিয়া কে দিবে না ডিটেইলস বোঝানো হয়ে গেছে। পরবর্তী প্রশ্নে আসো, আমরা যদি যাই, দেখো একটা বিক্রিয়া দিছে, বিক্রিয়া বি এবং সি এর রেশিও জানতে চাইছে। এটা খুবই সহজ একটা জিনিস, জাস্ট তুমি যদি বিক্রিয়াটা সমতাকরণ করতে পারো এটা হয়ে যাবে। বিক্রিয়াটা কি খেয়াল করো, বিক্রিয়াটা হচ্ছে আমার পটাশিয়াম ক্লোরাইড, একদম বইয়ের বিক্রিয়া, এটাকে যদি তুমি তাপ দাও কি উৎপাদিত হবে, KClO4 প্লাস হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, তাই তো। এখন সমতা করো, এখানে অক্সিজেন 3টা, এখানে অক্সিজেন 4টা, প্রথমে অক্সিজেনকে মিলানো ট্রাই করি, এখানে 4 এখানে 3, তাহলে দুইটাকে ইকুয়াল কিভাবে করব, এটাকে যদি আমি 3 দিয়ে গুণ দিই কত হচ্ছে, 3 4 12, এটাকে যদি 4 দিয়ে গুণ দিই 3 4 12, তাহলে এটাকে আমি 4 দিয়ে গুণ দিব, এটা আমি 3 দিয়ে গুণ দিব, হয়ে গেল। এখন পটাশিয়াম মেলাও, পটাশিয়াম কয়টা আছে, 3টা, এখানে আছে 4টা, এখানে আছে 1টা, পটাশিয়াম মিলে গেছে। ক্লোরিন 4টা, ক্লোরিন আছে এখানে কয়টা, 3টা, এখানে আছে 1টা, মিলে গেছে, সবকিছু মিলে গেছে। ক্লিয়ার। তাহলে আমার জানতে চাইছে কার কার অনুপাত বলো তো, আমার জানতে চাইছে হচ্ছে বি এবং সি এর অনুপাত, বি এবং সি এর অনুপাত। বি কে এই হচ্ছে আমার বি, আর সি কে এই হচ্ছে আমার সি, এই দুইটা জানতে চাইছে। তাহলে বি আর সি এর অনুপাত কত, 3:1, 3:1, এই সরি বিসি, হ্যাঁ বিসি তো ঠিক আছে, এটা বি ওইটা সি, সব ঠিক আছে না, ঠিক আছে তো। তাহলে বি এর মান কত, বি হচ্ছে এটা মানে 3, সি হচ্ছে এটা 1, 3:1, সব ঠিক আছে কি দেখি তো,
12টা অক্সিজেন, সব ঠিক আছে। পটাশিয়াম 4টা, 3টা 4টা, ক্লোরিন 4টা, 3টা 1টা 4টা। হ্যাঁ, উত্তর হবে কি 3:1। বি আর সি এর অনুপাত কত? 3:1। আশা করি একদম বুঝতে পারছো যে সমতাকরণ, এটা কোনো প্রশ্নই হইল না। আচ্ছা, পরে আসো, দেখো একটা যৌগ দেয়া আছে, ওই যৌগ থেকে একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে। এখানে কি কম্পাউন্ডটা তৈরি হচ্ছে? এটা খুব মজার একটা বিক্রিয়া। তোমরা অ্যালকেন প্রস্তুতি পড়ছো। আমি যদি তোমাদের হাজাইনাক্সার বইয়ের কথা বলি, অ্যালকেন প্রস্তুতি 6 নাম্বার প্রস্তুতি, এটা ক্লিমেনসন বিজারণ, মনে আছে? ক্লিমেনসন বিজারণ। আচ্ছা, এখানে দেখো কি ঘটছে। এখানে হচ্ছে দেখো আমার যৌগটা কি দেয়া আছে সেটা একটু খেয়াল করো। বেনজালডিহাইড, তাই না? এটা দেয়া আছে, এটা দেয়া আছে। এখান থেকে আমার কি উৎপাদিত হবে? আমার প্রভাবককারী দিচ্ছি জিঙ্ক অ্যামালগাম, আই থিঙ্ক, হ্যাঁ জিঙ্ক অ্যামালগাম। কোন ধাতুর সাথে যদি মার্কারি থাকে এটাকে অ্যামালগাম বলা হয়, জিঙ্ক অ্যামালগাম। আর হচ্ছে কনসেন্ট্রেটেড HCl, HClটা কি হতে হবে? কনসেন্ট্রেটেড, মানে গাঢ় HCl। এই প্রেজেন্সে বিক্রিয়া ঘটলে কি হয়? তাহলে তোমার প্রথমে জানতে হবে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি হয়। তাহলে আমরা ক্লিমেনসন বিজারণের শর্তটা দেখি, মানে ঘটনা দেখি। ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিক্রিয়া কি ঘটে? এই বিক্রিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা একটা বিজারণ বিক্রিয়া। এটা একটা কি? বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। এটা একটা বিজারণ বিক্রিয়া। এখানে কি ঘটে? এখানে হচ্ছে কার্বনিল গ্রুপ, কার্বনিল গ্রুপ কিসে কনভার্ট হয়? মিথিলিন মূলকে পরিণত হয়, CH2, মিথিলিন। এটার নাম কি? মিথিলিন। মিথিলিন মূলকে পরিণত হয়, মিথিলিন মূলক। মানে এখানে হচ্ছে কার্বনিল গ্রুপটা সরাসরি মিথিলিন মূলকে কনভার্ট হয়। খেয়াল করো, CH3, C ডবল বন্ড ও CH3, এটা যদি একটা কার্বনিল যৌগ হয়, এই যে কার্বনিল যৌগ, খেয়াল করছো? এখানে কি হবে? জাস্ট তুমি যদি এখানে জিঙ্ক অ্যামালগাম দাও আর হচ্ছে কনসেন্ট্রেটেড HCl দাও, তাহলে কি হয়ে যাবে? এই গ্রুপটা এটাতে কনভার্ট হয়ে যাবে। তাহলে উৎপাদটা কি পাবো? CH3 তো ফিক্স থাকবে, জাস্ট CO এর পরিবর্তে CH2 হয়ে যাবে। আর এখানে কি ছিল? CH3। তাহলে অ্যালকেন হয়ে গেছে। মানে মিথিলিন মূলকটা কিসে কনভার্ট হয়েছে ভাইয়া? সরি, কার্বনিল গ্রুপটা কিসে কনভার্ট হয়েছে? মিথিলিন মূলকে কনভার্ট হয়েছে। কার্বনিল গ্রুপটা মিথিলিন মূলকে কনভার্ট হয়েছে। এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। তাহলে একই জিনিস সেম হবে। তাহলে আমার যৌগ যদি এটা, এখানে কার্বনিল গ্রুপ কোনটা? এখানে আমার কার্বনিল গ্রুপ কোনটা? খেয়াল করো, এই যে অংশটা CO, তাহলে এটা কিসে কনভার্ট হবে? CH2 তে কনভার্ট হবে। তাহলে বাকি পার্ট তো সেম জিনিস, আমি এটুকু লিখে দিচ্ছি। এখানে CH2 আর এটা H, মানে CH3 হয়ে যাবে, টলুইন হয়ে যাবে। কি হয়ে যাবে? টলুইন। কই আছে এটা? এই যে C6H5CH3। উত্তর হচ্ছে আমার এই যে এটা। আশা করি বুঝাইতে পারছি। ক্লিমেনসন বিজারণ একদম ইজি। একটা কথা মনে রাখবা, এখানে কার্বনিল গ্রুপটা হচ্ছে মিথিলিন মূলকে পরিণত হবে। এবার আসো পরবর্তী কোশ্চেনে। বলছে নিচের কোন গ্যাসটি গাড়ির ইঞ্জিন দহনের সময় তৈরি হয় যা অ্যাসিড বৃষ্টিতে অবদান রাখে? এখন অ্যাসিড বৃষ্টি নরমালি দুইটা গ্যাস হচ্ছে বেশি অবদান রাখে অ্যাসিড বৃষ্টির জন্য। এক নাম্বার হচ্ছে সালফার গ্যাস, আর একটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। সবচেয়ে বেশি অবদান রাখে নাইট্রোজেন। দেখো আমাদের নাইট্রোজেন N2, তোমাদের কি মনে আছে পৃথিবীতে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় কে? নাইট্রোজেন গ্যাস। সেটা মনে রাখবে, এটা পরীক্ষায় আসে। কারণ কি বলতো? N2 অণুটা কিভাবে গঠিত হয়? নাইট্রোজেন ট্রিপল বন্ডে আবদ্ধ থাকে। নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় গ্যাস। দেখো এই যে ট্রিপল বন্ডে আবদ্ধ থাকে না, এটা খুবই স্ট্রং, নরমালি এটা ভাঙেই না। যখন থান্ডারিং হয়, বজ্রপাত হয়, তখন হচ্ছে টেম্পারেচার প্রায় 3000 ডিগ্রি যদি উৎপন্ন হয়, তখন হচ্ছে এই বন্ডটা কি হয়ে যায়? বন্ডগুলো ভেঙে যায়। এই বন্ডগুলো ভেঙে এখান থেকে নাইট্রোজেন মূলকটা তৈরি করে। এটা হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করে? নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড অথবা ট্রাইঅক্সাইড তৈরি করে। ক্লিয়ার? পরে এগুলো হচ্ছে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। নাইট্রিক অক্সাইড, অ্যাসিড লিখে দেই, এগুলো তৈরি করে। এটা হচ্ছে বৃষ্টির পানির সাথে আসে, অ্যাসিড বৃষ্টি তৈরি করে। ক্লিয়ার? সহজ মানে কথা বলছি। আর কি আছে? সালফার আছে। একইভাবে সালফার হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড অর সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। এখান থেকে সালফিউরাস অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিড এগুলো তৈরি হয়ে গেলে অ্যাসিড বৃষ্টি হয়। নরমালি অ্যাসিড বৃষ্টির জন্য হচ্ছে এই দুইটা কিছু হচ্ছে সবচেয়ে বেশি দায়ী। আর আমাদের কোশ্চেনে কি বলছে? গাড়ি থেকে অনেকগুলো গ্যাস নির্গত হয় গাড়ির দহনে। মানে কি? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার, তারপর হচ্ছে তোমার নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অনেক কিছু হয়। এখন কথা হচ্ছে এই যে অ্যাসিড বৃষ্টি এবং হচ্ছে গাড়ি দুইটার মধ্যে কম্বাইনলি কে আছে? খেয়াল করো তো, কার্বন ডাইঅক্সাইড এটা তোমার অ্যাসিড বৃষ্টিতে তেমন বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। সো এটা আমার কি ভাইয়া? এই অপশনস হচ্ছে আমার বাদ।
তারপর হচ্ছে এটা কি অকটেন, এটাও করে না। কার্বন মনোঅক্সাইড গাড়ি থেকে আসে কিন্তু অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা রাখে না। কে আছে বলো তো? নাইট্রিক অক্সাইড, এটা করে। কিভাবে? এটা গাড়ি থেকেও হয়। আর হচ্ছে এই যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? নাইট্রিক অক্সাইড তৈরি করে। নাইট্রিক অক্সাইড তৈরি করে। বুঝাইতে পারলাম? কি তৈরি করে? নাইট্রিক অক্সাইড তৈরি করে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে উত্তর কি হবে আমার? এ হবে আমার উত্তর। পরবর্তী কোশ্চেনে যদি যাই, খেয়াল করো, একই অবস্থা কোন ধাতুর মানে কোন ধাতুর 1 গ্রাম জলীয় HCl এর সাথে বিক্রিয়া করে সবচেয়ে বেশি আয়তনের হাইড্রোজেন গ্যাস উৎপাদন করবে? মানে কে বেশি হাইড্রোজেন গ্যাস, বেশি আয়তনের হাইড্রোজেন গ্যাসকে কে তৈরি করবে, এটা আমার বের করতে বলছে। খেয়াল করো, তাহলে আমার এখানে কে কে আছে? যৌগগুলো সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। তাহলে বিক্রিয়াগুলো দেখি। সোডিয়াম, সোডিয়াম যদি আমি কার সাথে বিক্রিয়া করবে? এখানে HCl এর সাথে। HCl এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে ভাইয়া? সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন, তাই তো? তাহলে হাইড্রোজেন তো অণু আকারে থাকবে 2 2। ক্লিয়ার? 2। খেয়াল করো, এই হচ্ছে আমার বিক্রিয়া। তাহলে আমার জানতে চেয়েছে কে সবচেয়ে বেশি হাইড্রোজেন গ্যাস উৎপাদন করবে, এই তো ঘটনা। এখানে খেয়াল করো, আচ্ছা আমি সবগুলো বিক্রিয়া লিখি। এবার ক্যালসিয়ামে আসছি। ক্যালসিয়াম প্লাস হচ্ছে HCl বিক্রিয়া করে আমার কি তৈরি করবে? ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। তাহলে এখানে আমার এটা 2 মোল দিতে হবে। ক্যালসিয়াম তো যুজুনি 2 দেওয়া লাগবে না। পটাশিয়াম আছে, সো পটাশিয়ামের রিঅ্যাকশনটা কি সোডিয়ামের মতো হবে? তাহলে পটাশিয়াম প্লাস HCl যদি বিক্রিয়া ঘটাই তাহলে এটা 2 লাগবে, এখানে 2 দিতে হবে। আমার পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে প্লাস হাইড্রোজেন তৈরি হবে, হাইড্রোজেন গ্যাস। আরেকটা আছে ম্যাগনেসিয়াম। ওকে, ম্যাগনেসিয়াম দিয়ে দিই। ম্যাগনেসিয়াম প্লাস 2HCl বিক্রিয়া করে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার, সরি হাইড্রোজেন গ্যাস। ক্লিয়ার? এই বিক্রিয়া তো আমি বুঝছি। এখন একটা জিনিস খেয়াল করো, আমাকে জানতে চেয়েছে মানে এখানে সবগুলো W সেম। আমরা একটা ফর্মুলা শিখছিলাম না, n মূল সংখ্যা সমান সমান কি পড়ছিলাম? W/m। আরো কি পড়ছিলাম বলো তো? PV/RT। আরো পড়ছি, আমি এই দুইটা নিয়ে কথা বলি। এখন আমার দেখো তো, এখানে চাপ, আয়তন, চাপ, RT এগুলো কি সব সেম? এই কি অবস্থায়, মানে অবস্থাটা কি সেম? তাহলে P আমার ফিক্সড, RT তো ফিক্সড, এটাও চেঞ্জ হবে না। শুধু ভেরিয়েবল কি আমার V এর সাথে দেখো এখানে W 1 গ্রাম বলে দিছে, 1 গ্রাম। W কি আমার ফিক্সড, তাহলে আমার সম্পর্ক কার দেখাইতে হবে? V এর সাথে m এর। তাহলে খেয়াল করো, V is proportional 1/m। বুঝতে পারছি? V is proportional 1/m এটা, অথবা V is proportional n, এটাও লিখতে পারি। যার মূল সংখ্যা বেশি তার কি হবে? আয়তন বেশি হবে। এটুকু তো বুঝছো? এইটুকু আশা করি বুঝছো। যার আণবিক ভর বেশি হবে তার আয়তনটা কম হবে। ক্লিয়ার? এখানে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে সোডিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, সোডিয়াম 2 মোল থেকে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপাদন করতেছে। পটাশিয়াম 2 মোল পটাশিয়াম থেকে 1 মোল হাইড্রোজেন উৎপাদন করতেছে। ক্লিয়ার? আর এখানে দেখো ক্যালসিয়াম 1 মোল থেকে হাইড্রোজেন 1 মোল উৎপাদন করতেছে, ম্যাগনেসিয়াম 1 মোল থেকে হাইড্রোজেন 1 মোল উৎপাদন করতেছে। তাহলে কারটার মধ্যে আয়তন বেশি হবে, 1 মোলের আয়তন তো বেশি হয়, তাহলে এইটা আমার বাদ, এটাও আমার কেন বাদ? তুমি যদি সংখ্যা অনুপাতিক সমীকরণ লিখতে চাও, এটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এই বিক্রিয়ার জন্য যদি আমি সংখ্যা অনুপাতিক সমীকরণটা লিখি, আমি এটা একদম ডিটেইলস বুঝাচ্ছি, খেয়াল করো। তাহলে সংখ্যা অনুপাতিক সমীকরণটা কি হবে? যার মূল সংখ্যা n অফ সোডিয়াম ডিভাইডেড বাই তার সহগ 2 ইজ ইকুয়াল টু কি লিখবো? আমি এটা বের করব, ইজ ইকুয়াল টু n অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই 1। তাহলে দেখো তো, এটা কি 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে না? এই n মানে আমি কি লিখতে পারি? n মানে আমি লিখতে পারি W/m ডিভাইডেড বাই 2, W/2m হয়ে যাবে, ইজ ইকুয়াল টু, এখানে কি হবে? আমি V এর মান বের করব, এখান থেকে আমরা শুধু V টা রাখলাম, ওইগুলো যেহেতু ফিক্সড। ক্লিয়ার? তাহলে দেখো তো, W এর 2m হয়ে যাচ্ছে কার ক্ষেত্রে? এই সোডিয়ামের ক্ষেত্রে আর পটাশিয়ামের ক্ষেত্রে। আর এগুলোর ক্ষেত্রে কি 1:1, তাই না? তাহলে হয় আনসার কি হবে? ক্যালসিয়াম না হবে ম্যাগনেসিয়াম। এখন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে যার আণবিক ভর কম সে কি বেশি উৎপাদিত হবে? কারণ আণবিক ভরের সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আণবিক ভর কম কার? ক্যালসিয়াম নাকি ম্যাগনেসিয়ামের? অবশ্যই ম্যাগনেসিয়ামের। সো আমার কার উৎপাদটা বেশি পাবো? হাইড্রোজেন কোথা থেকে বেশি পাবো? 1 গ্রাম থেকে
ম্যাগনেসিয়াম থেকে আমি বেশি পাবো। আশা করি বুঝাইতে পারছি। তোমার যদি সংখ্যা অনুপাতিক সমীকরণ মনে না থাকে খেয়াল করো, একটা বিক্রিয়া হচ্ছে এটা a of a প্লাস b of b বিক্রিয়া করে c of c প্লাস d of d উৎপাদন করতেছে। তাহলে এই বিক্রিয়ার জন্য সংখ্যা অনুপাতিক সমীকরণ কি হবে? n of a divided by a, ক্লিয়ার, is equal to n of b divided by b is equal to n of c divided by c is equal to n of d divided by d, ক্লিয়ার। এটা এখানে n মানে কি? n মানে হচ্ছে এই বড় সমীকরণটা। n মানে কি? w by m is equal to s into v, v টা অবশ্যই লিটারে, আর কি জানি pv by rt, pv by rt, আর কি জানি stp তে v stp divided by 22.4 লিটার, আর কি জানি v satp 24.789, আরো কি জানি ভাইয়া? আরো জানি it by ef, it by ef, আরো কি জানি n by na। এই n কি? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে n এর পরিবর্তে আমি এই সব কিছু অ্যাপ্লাই করতে পারবো যখন যেটা প্রয়োজন হবে। বুঝাইতে পারলাম? সব অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এইভাবে হয়ে গেল। তাহলে সেম বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা এই সংখ্যা অনুপাতিক সমীকরণ অ্যাপ্লাই করি, এখান থেকে আমার দেখা যাচ্ছে যে এই 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, যাদের ক্ষেত্রে হচ্ছে 2 মোল লাগতেছে, আর 1 মোলের ক্ষেত্রে যার আণবিক ভর কম সেটা থেকে বেশি গ্যাস উৎপাদন হবে। খুবই সহজ একটা প্রশ্ন, অনেক ডেপথ থেকে বোঝানো ট্রাই করছি, আশা করি এই জিনিসটা বুঝছো। পরে আসো, নিচের কোনটি প্রিজারভেটিভ নয়? খেয়াল করো তো, চিনি, এই একদম কমন সেন্স ভাইয়া। চিনি দিয়ে কখনো আচার বানাইতে দেখো নাই? হ্যাঁ, চিনি কি? প্রিজারভেটিভ। হ্যাঁ, এটা প্রিজারভেটিভ, এটা উত্তর না। এটা আমার কি? উত্তরে আছে। তারপর কি? বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসল, BHA, এটা কি আমার? প্রিজারভেটিভ। সোডিয়াম সালফেট, এটা আমার কি? প্রিজারভেটিভ নয়, কিন্তু সোডিয়াম সালফাইড এটা আমার প্রিজারভেটিভ। তাহলে উত্তরটা কি হবে ভাইয়া? সোডিয়াম সালফেট। এটা কি না? প্রিজারভেটিভ না, এটা প্রিজারভেটিভ না। বাকি তিনটা কি? প্রিজারভেটিভ। সোডিয়াম সালফাইড কিন্তু প্রিজারভেটিভ। কেমন? এটা হচ্ছে এই পঞ্চম চ্যাপ্টার থেকে আসছে। পরে দেখো, আচ্ছা এই বিক্রিয়াটা মজার বিক্রিয়া, খেয়াল করে এখানে কি ঘটছে। আমি যৌগটা লিখি CH3 C ডবল বন্ড, ও দেখি তোমাদের ধরতে পারো কিনা এটা, NH2, ক্লিয়ার। এখান থেকে কিসে কনভার্ট হচ্ছে দেখো তো, CH3 CH2 NH2। এখানে কি একটা কাজ করতেছে, খেয়াল করো এখানে ঘটনাটা কি করছে। এই যে কার্বনিল গ্রুপ ছিল, এই গ্রুপটা কিসে কনভার্ট হয়ে গেছে? মিথিলিন গ্রুপে। কার্বনিল গ্রুপ সরাসরি মিথিলিন মূলকে পরিণত হয়েছে, ওই যে ক্লিমেনসন বিজারণের মতো না? তাহলে এখানে কি? অবশ্যই বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি? বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়ার জন্য কি লাগবে? আমার বিজারক লাগবে। তাহলে দেখো এখানে যা যা দিয়ে আছে সবগুলো কি? বিজারক। তার মধ্যে স্ট্রং বিজারককে অ্যালকোহলীয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যদি দাও, এখানে কি আছে? অ্যালকোহলীয় সোডিয়াম বোরোহাইড্রেট। এখানে কি আছে? শুষ্ক ইথারের মধ্যে সোডিয়াম বোরোহাইড্রেট, শুষ্ক ইথারের মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। তাহলে দেখো এই দুইটা হচ্ছে আমার মৃদু বিজারক, তাহলে এই দুইটা আমার বাদ। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট হচ্ছে স্ট্রং বিজারক, তাহলে এটা শুষ্ক ইথারে আছে, এটা অ্যালকোহলে আছে, এই দুইটার মধ্যে কে হবে? তাহলে অ্যালকোহল দিলে কি আছে? এখানে অ্যালকোহল আছে, এটা হচ্ছে প্রপারলি বিজারণটা ঘটাইতে পারবে না। যেটা শুষ্ক ইথারের মাধ্যমে থাকে, মানে এখানে কি কোনো পানি টানি থাকে না, একদম শুষ্ক অবস্থায় থাকে, সেটা হচ্ছে আমার স্ট্রং বিজারক। তাহলে আমার উত্তরটা হবে এটা। এটা প্রভাবক থেকে আসছে, একটা বিক্রিয়ার উপরে কি থাকে সে প্রভাবক থেকে। তাহলে আমার উত্তরটা কি হবে? শুষ্ক ইথারের মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, ক্লিয়ার। তাহলে দেখো তো এই ক্লিমেনসন বিজারণ থেকে 2 ধরনের প্রশ্ন আসলো না? প্রথমে আসছিল কি উৎপাদ কি হইতে পারে, আরেকবার আসছিল কি, এখন আসছে কি বিজারকটা কি হইতে পারে। তাহলে তোমার টপিকগুলো কি বুঝতে পারতেছো? মানে একটা চ্যাপ্টারের কোন কোন স্পেসিফিক অংশগুলোর উপর জোর দিতে হবে। পরবর্তী প্রশ্নে আসো, কোন পরীক্ষার ফলে শনাক্তকরণ করা যায় ফেনল শনাক্তকরণ? কাকে শনাক্তকরণ করতে বলছে? আমার ফেনলকে। এখন একটা জিনিস ভাইয়া লক্ষ্য করো, শনাক্তকরণ কি তুমি শুধু ফেনল শিখবা না, অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ শিখতে হবে, অ্যালকোহল শনাক্তকরণ শিখতে হবে, তারপর হচ্ছে যত শনাক্তকরণ আছে। তাহলে আমার টপিকটা কি হবে? শনাক্তকরণ। তাহলে আমার যে 4-5টা শনাক্তকরণ আছে সবগুলো আমি শিখে ফেলবো, তাহলে শনাক্তকরণ থেকে প্রশ্ন আসলে আমি কি এই জিনিসটা পারবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অংশ। আচ্ছা এবার আসি একটা একটা করে। টলেন বিকারক, টলেন বিকারক কি বলো তো? টলেন বিকারক দিয়ে কি কি আইডেন্টিফাই করা যায়? অ্যালডিহাইড এবং কিটোন। কি কি অ্যালডিহাইড? আচ্ছা একসাথে অ্যালডিহাইড আর কিটোন। অ্যালডিহাইড আর কিটোন কি করা যায়? টলেন বিকারক দিয়ে শনাক্তকরণ করা যায়। এর মধ্যে অ্যালডিহাইড কি রিঅ্যাকশন করে, তাই তো? বিক্রিয়া করে, সিলভার দর্পণ তৈরি করে, বিক্রিয়া করে সিলভার দর্পণ তৈরি করে। কিন্তু কিটোন কি করে না? টলেন বিকারকের সাথে রিঅ্যাকশন করে না। সো টলেন বিকারক দিয়ে কাকে আইডেন্টিফাই করা যায়? অ্যালডিহাইড এবং কিটোনকে আইডেন্টিফাই করা হয়। পরে আসো লুকাস বিকারক। লুকাস বিকারক এটা 20-এ আসছিল,
আমি যখন পরীক্ষা দিচ্ছি ঢাবিতে 20 আসছিল, কিসে রিটেনে আসছিল লুকাস বিকারক। লুকাস বিকারক দিয়ে কি করা হয়? অ্যালকোহল শনাক্তকরণ করা যায়। কি অ্যালকোহল? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অথবা 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল কি করা যায়? শনাক্তকরণ করা যায় লুকাস বিকারক দিয়ে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্তকরণ করা যায়। এখন এই যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রিকে শনাক্তকরণ করা যায় সেটা বুঝলাম। লুকাস বিকারকের সংকেত কি? লুকাস বিকারক হচ্ছে জিঙ্ক ক্লোরাইড আর হচ্ছে কনসেন্ট্রেটেড HCl। এটাকে একসাথে কি বলা হয়? লুকাস বিকারক বলা হয়। ওকে, এবার কার্বিলেমিন। কার্বিলেমিন দিয়ে কি করা হয়? কার্বিলেমিন দিয়ে হচ্ছে প্রাইমারি এমিন, প্রাইমারি এমিন, প্রাইমারি এমিন অথবা 1 ডিগ্রি এমিন, 1 ডিগ্রি এমিন কি করা হয়? শনাক্তকরণ করা হয়। আর যে লিবারম্যান আছে, লিবারম্যান পরীক্ষা দ্বারা হচ্ছে ফেনল শনাক্তকরণ করা হয়। লিবারম্যান পরীক্ষা দ্বারা হচ্ছে ফেনল শনাক্তকরণ করা হয়। এখন তোমার এখান থেকে কি কি পড়া লাগবে? এই যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি যে শনাক্তকরণ করে, 3টা বিক্রিয়া আছে। 1 ডিগ্রি হচ্ছে সবচেয়ে স্লোলি বিক্রিয়া দেয়, নরমালি বিক্রিয়া দিবে না, কিন্তু হিট দিলে বিক্রিয়া দেয়। 2 ডিগ্রি মোটামুটি দেয় 5 থেকে 10 মিনিটের মধ্যে, আর 3 ডিগ্রি কি খুবই ফাস্ট বিক্রিয়াটা দেয়। তাহলে এই শনাক্তকরণগুলো ভালো করে দেখতে হবে। তারপর অ্যালডিহাইড কিটোন যে টলেন বিকারক দিয়ে এবং টলেন বিকারক দিয়ে শনাক্তকরণ করা যায়, ফেলিং দ্রবণ দিয়ে শনাক্তকরণ করা যায়, এই বিক্রিয়াগুলো ভালো করে তোমাদের দেখতে হবে। আশা করি আপনারা এই অংশটা বুঝতে পেরেছেন। পরবর্তী কোশ্চেনে যদি যাই, তড়িৎ রসায়ন থেকে আসছে। তড়িৎ রসায়ন থেকে নানস্টের ইকুয়েশন, ফ্যারাডে ইকুয়েশন থেকে প্রতি বছর হচ্ছে প্রশ্ন হয়ে থাকে। দেখো একটা বিক্রিয়া দেয়া আছে, বিক্রিয়াতে আমার জানতে চাইছে গ্যালভানিক কোষটির সম্পর্কে সঠিক উক্তি কোনটি? আচ্ছা, গ্যালভানিক কোষটা কে কে এখানে আছে দেখি। জিঙ্ক আর হচ্ছে কপারের সবচেয়ে বইয়ে যেটা থাকে ওইটাই দিয়ে দেয়, খুবই মজার বিষয়। আচ্ছা, আমরা সক্রিয়তা সিরিজটা একটু দেখব। কিভাবে দেখব? লিক বা কানা, লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। তাহলে এটুকু আমি কি দিয়ে মনে রাখছি? লিক বা কানা। সক্রিয়তা সিরিজ দেখতেছি, লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, লিক বা কানা। মজিদ এলে, মজিদ এলে, মনি যেন কার ফিরে কাঁদে। মজিদ এলে মনি যেন কার ফিরে কাঁদে। কুনি, কুনি সোনা পাবে হায়, কুলাঙ্গার হাজি আজি পিটাবে আমায়। তাহলে আমার এই হচ্ছে টোটাল সক্রিয়তা সিরিজ। তুমি যত উপরের দিকে যাবা তার সক্রিয়তা কি তত বৃদ্ধি পাইতে থাকবে, যত উপরের দিকে যাবা তার সক্রিয়তা কি বৃদ্ধি পাইতে থাকবে। এটার এই ল্যাডের পরে কিন্তু এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এনোড হিসেবে কাজ করে, আর নিচের গুলো হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে। তাহলে বুঝে গেছি আমার কাকে কাকে নিয়ে কাজ বলো তো? কপার এবং জিঙ্ক। আমার কপার কই? এই যে হচ্ছে আমার কপার। আর জিঙ্ক কোথায় ছিল? এই হচ্ছে আমার জিঙ্ক। জিঙ্ক, জিঙ্ক, এই জিঙ্ক কই? এই যে জিঙ্ক। তাহলে দুইটার মধ্যে উপরে কি আছে? জিঙ্ক। জিঙ্ক অবশ্যই এনোড হিসেবে কাজ করবে, আমি এটুকু বুঝে গেছি। তাহলে জিঙ্ক হচ্ছে এনোড হিসেবে কাজ করবে। এখন একটা কথা মনে রাখবা তোমরা, এনোড এটা ধরো একটা গ্যালভানিক কোষ, আমি কোষ দুইটা আঁকাই, একটু খেয়াল করো তোমরা। তাহলে এটা যদি জিঙ্কের একটা দণ্ড হয়, এটা হচ্ছে আমার কপারের একটা দণ্ড, ঠিক ক্লিয়ার? আর জিঙ্ক হিসেবে কি হিসেবে কাজ করবে? জিঙ্ক এনোড হিসেবে কাজ করবে, এনোড। আর এনোডে কি বিক্রিয়া ঘটে? এনোডে হচ্ছে জারণ বিক্রিয়া ঘটে, এনোডে জারণ বিক্রিয়া ঘটে। জারণ মানে কি? ইলেকট্রনের ত্যাগ, তাই না? আর ক্যাথোড, এটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করবে, ক্যাথোড। ক্যাথোডে কি বিক্রিয়া ঘটবে? বিজারণ বিক্রিয়া ঘটবে, বিজারণ বিক্রিয়া ঘটবে, বিজারণ বিক্রিয়া ঘটবে, ক্লিয়ার? এখন আমি যদি কোশ্চেন সলভের মধ্যে আসি, কোশ্চেনটা সলভে আসি, আমার এই যে জিঙ্ক, জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ হবে, ত্যাগ হওয়ার ফলে জিঙ্ক 2+ তৈরি করবে, ক্লিয়ার? তাহলে এটা আমার কি? জারণ অর্ধ বিক্রিয়া। এটা আমার কি? জারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া, ক্লিয়ার? এবার বিজারণ অর্ধ বিক্রিয়া কি হবে? বিজারণ অর্ধ বিক্রিয়া হবে সেই আমার কপার 2+ যে আছে সে হচ্ছে ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, করে কপার আয়নে কনভার্ট হবে। এখন যদি এটাকে আমি কাটাকাটি করি, ইলেকট্রন ইলেকট্রন শেষ, তাহলে কি থাকতেছে? জিঙ্ক প্লাস কপার 2+ বিক্রিয়া করে কি তৈরি করতেছে ভাইয়া? জিঙ্ক 2+ প্লাস কপার তৈরি করতেছে। এই হচ্ছে আমার সামগ্রিক কোষ বিক্রিয়া। এটাকে যে আমি ডায়াগ্রামে লিখতে চাই, কি লিখবো বলতো? জিঙ্ক ছিল কিসে কনভার্ট হয়েছে? জিঙ্ক 2+ এ কনভার্ট হয়েছে, ডাবল স্ল্যাশ। কি লিখবো? কপার 2+ ছিল কিসে কনভার্ট হয়েছে? কপার আয়নে কনভার্ট হয়েছে। এই হচ্ছে আমার কথাবার্তা, এটাই আমার উদ্দীপকে ছিল,
বিক্রিয়াটা, এটা ছিল উদ্দীপকে। এখন যদি আমি প্রশ্ন উত্তর করতে যাই, দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস কপার 2 প্লাস কপার, ক্লিয়ার। এখন জানতে চাইছে কার কি হয়েছে, দেখো কপার ইলেকট্রোডের জারণ ঘটে, কপারের কি জারণ ঘটে, কপার হিসেবে কি হিসেবে কাজ করছে, ক্যাথোড হিসেবে কাজ করছে। যদি কপার ক্যাথোড হিসেবে কাজ করে, ক্যাথোডের তো বিজারণ ঘটে, তাহলে হচ্ছে আমার এই অপশনসটা কি ভুল, এটা আমার উত্তর না। পরে আসো, কপার ইলেকট্রোডের এনোড ঘটে, কপার ক্যানোড, যদি জারণ ঘটে তাহলে তার এনোড হইতো, জারণ ঘটে নাই, এনোড হিসেবে তো কাজ করবে না, কপার কি ক্যাথোড হিসেবে কাজ করে, তাহলে এটাও আমার কি বাদ। এটা দেখো কোষ বিক্রিয়াটি হলো জিঙ্ক 2 প্লাস প্লাস কপার, জিঙ্ক কপার 2 প্লাস, এরকম কি না, এটাও না। আমার কোষ বিক্রিয়াটা কি ছিল খেয়াল করো তো ভাইয়া, এই হচ্ছে আমার কোষ বিক্রিয়া, জিঙ্ক প্লাস কপার 2 প্লাস জিঙ্ক 2 প্লাস কপার, তাহলে কি আমার বলো তো, এটা আমার ভুল। 4 নম্বর দেখো, ইলেকট্রন জিঙ্ক থেকে কপারের দিকে প্রবাহিত হয়, এটা সঠিক। কিভাবে জিঙ্ক থেকে কপারের দিকে প্রবাহিত হয়, জিঙ্ক কি করে, জিঙ্ক হচ্ছে, আচ্ছা আমি হচ্ছে ডায়াগ্রামে তোমাদেরকে দেখাই, এটা ডায়াগ্রামটা কোথায় আঁকছি, দেখো জিঙ্ক কি করবে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, জিঙ্ক কি করবে, দুইটা ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2 প্লাস আকারে দ্রবণে পতিত হবে, আর সেই ইলেকট্রনটা কোথায় যাবে, এই তার দিয়ে কপারের দিকে যাবে। এখানে কপার কি করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে, এখানে যে কপার 2 প্লাস আছে, এখানে কি আছে নেগেটিভ আছে, এই কপার কি করবে, এখান থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করে এখানে ডিপোজিট হইতে থাকবে, এখানে জমা হইতে থাকবে, বুঝাইতে পারলাম। তাহলে জিঙ্ক থেকে কপারের দিকে হচ্ছে ইলেকট্রনটা প্রবাহিত হয়। আশা করি উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসি পরবর্তী প্রশ্নে। এই যে দেখো আরেকটা বিক্রিয়া দেওয়া আছে, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন থেকে। বিক্রিয়াটা একটু খেয়াল করতে হবে, এটা খুবই মজার একটা প্রশ্ন, হ্যাঁ একটু খেয়াল না করলে তোমরা এটা পারবা না। দেখো দেওয়া আছে কি সিলভার, আচ্ছা আমি এটা দেখি আমার কি বের করতে বলছে, ক্যাসির একক বের করতে বলছে। আচ্ছা ক্যাসি কি সেটা লিখে ফেলি। এখানে ক্যাসি কি হলো, উৎপাদ কে কে আছে, দুইটা, ফেরিক এবং Fe3+, আর কে আছে সিলভার, তাই না, আর আছে সিলভার। তারপরে কে আছে দেখো তো, নিচে আছে সিলভার আর হচ্ছে ফেরাস, সিলভার প্লাস আর হচ্ছে ফেরাস Fe2+। তাহলে এটার একক কি হবে, উপরে কি আছে দেখো তো, এটা একটা ঘনমাত্রা, এটা একটা ঘনমাত্রা, কোনো সহগ নাই, মানে সব এক এক মোল করে। তাহলে উপরে আছে দুইটা মোল, মানে মোল পার লিটার, তাহলে মোল পার লিটার হোল টু দি পাওয়ার 2। নিচে কি আছে দুইটাই, তাহলে কি হবে মোল পার লিটার হোল টু দি পাওয়ার 2। এটা কাটাকাটি, তাহলে এটার কোনো একক নাই, এটা কি একক নাই। সবাই কি করবা, এই যে এটা আনসার করবা, এটার কোনো একক নাই। যারা এইটুকু বুঝে এটা আনসার করলা তারা কি পাবা, গোল্লা পাবা। কারণ কি এটা হয় নাই, কেন হয় নাই খেয়াল করো। আমি যদি তোমাদেরকে বিক্রিয়াটা আমি দেখাইতে চাই, একটু খেয়াল করো ভাইয়া, এটা হয় নাই কারণ কি, একটু খেয়াল করো। এখানে কে কি আছে দেখো, সিলভার আছে, তাই না, সিলভার প্লাস আছে, এটা কি অবস্থায় আছে, একুয়াস অবস্থায় আছে, ক্লিয়ার, প্লাস। পরে কি আছে, আয়রন আছে, আয়রন কি অবস্থায় আছে, একুয়াস অবস্থায় আছে। বিক্রিয়া করে আমার কি তৈরি করতেছে, Fe3+, এটা কি অবস্থায় আছে, একুয়াস অবস্থায় আছে, প্লাস হচ্ছে সিলভার, এটা হচ্ছে সলিড অবস্থায় আছে। তাহলে তোমাদের কি মনে আছে ক্যাপিকেসি কার জন্য প্রযোজ্য, কেবলমাত্র একুয়াস আর হচ্ছে গ্যাসিয়াস এর জন্য প্রযোজ্য না। তাহলে এই যে এখানে সলিড অবস্থায় আছে, সলিড, এটা কি বিক্রিয়া আসবে না, এই অংশটা হচ্ছে আমার বিক্রিয়ায় আসবে না। তাহলে আমার ক্যাসি এখানে রাশিমালাটা কি হবে, উপরে যাব উৎপাদটা একটা আছে শুধু ফেরিক Fe3+, আর নিচে আসবে দুইটা সিলভার প্লাস আর হচ্ছে ফেরাস, ক্লিয়ার এটা। তাহলে উপরে কি মোল পার লিটার, আর নিচে কয়টা মোল পার লিটার, দুইটা মোল পার লিটার ইনটু মোল পার লিটার। তাহলে এই মোল পার লিটার, এই মোল পার লিটার শেষ, পরে কি আছে 1/মোল পার লিটার, 1/মোল পার লিটার। তাহলে এটাকে কিভাবে লেখা যায়, উল্টাই গেলে লিটার পার মোল, উত্তরটা কি হবে পার মোল লিটার, অথবা মোল পার লিটারকে কি বলা হয়, মোলার বলা হয়। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, পার মোলারও লিখতে পারি। উত্তর এটাও হইতে পারে, এটাও হইতে পারে, বুঝতে পারছি। তাহলে উত্তরটা কি হবে, লিটার পার মোল, উত্তরটা কি হবে লিটার পার মোল। একদম বুঝছো, ঢাবিতে কিন্তু মানে একদম তোমাদের কমন প্রশ্ন দিচ্ছে পরীক্ষায়, যেগুলো দিছে এইচএসসি তে কলেজে, কিন্তু একটু ঘুরাই দিচ্ছে, ক্লিয়ার। তোমরা যদি এই জিনিসটা ধরতে পারো, সবই সেম, জাস্ট একটু মানে একটু এদিক সেদিক করে দেয়, এই জিনিসটা ধরতে পারলে কি তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা। আশা করি এই প্রশ্নটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। পরে আসো, আচ্ছা এরোমেটিসিটি থেকে একটা প্রশ্ন দিচ্ছে, তাহলে কি বলছে, নিজের কোন যৌগটি এরোমেটিক নয়।
তাহলে অ্যারোমেটিক যৌগের শর্ত কি তোমাদের মনে আছে? তোমাদের অ্যারোমেটিক যৌগের শর্তগুলো কি মনে আছে? 1 নাম্বার শর্ত কি পড়ছে বলো তো? চাকরি খাওয়া লাগবে, চাকরি খাওয়া লাগবে, সমতলীয় হওয়া লাগবে, সমতলীয় হওয়া লাগবে। তারপরে কি পড়ছিল বলো তো? মেইন কনসার্ন 4n+2 সংখ্যক কি থাকা লাগবে? পাই ইলেকট্রন, কনজুগেটেড পাই ইলেকট্রন, কনজুগেটেড পাই ইলেকট্রন, কনজুগেটেড পাই ইলেকট্রন থাকা লাগবে, তাই না? মানে একান্তর দ্বিবন্ধন থাকা লাগবে। খেয়াল করো তো এখানে, আচ্ছা এখানে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকা লাগবে। আর এই n এর মান কি হইতে পারে? n এর মান 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, ডট 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 হইতে পারে। আর n দিয়ে কি বোঝায়? চক্র সংখ্যা, চক্র সংখ্যা। n দিয়ে কি বোঝায়? চক্র সংখ্যা বোঝায়, তাই না? এবার এখানে যদি আসি, আমরা যদি একটা একটা করে খেয়াল করি, এ নাম্বার নিয়ে যদি কথাবার্তা বলতে চাই, খেয়াল করো এ নাম্বার। ওকে, এখানে বলছে এটার নাম কি? এটা হচ্ছে সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন, সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন। এখানে পাই ইলেকট্রন কয়টা আছে? একটা আছে পাই বন্ধন, মানে পাই ইলেকট্রন দুইটা। তাহলে 4n+2 ইজ ইকুয়াল টু কত? 2। তাহলে এখানে 4n ইজ ইকুয়াল টু 0, আর n এর মান কত আসতেছে ভাই? 0। তাহলে যদি n এর মান 0 আসছে, এটা কি আমার অ্যারোমেটিক কম্পাউন্ড। ক্লিয়ার? এবার এখানে আসো, ফিউরান। এটার নাম কি? ফিউরান, তাই না? খেয়াল করো, এই যে এখানে আছে, এটা পাই ইলেকট্রন কয়টা? এটা অনেকে ভুল করে, এই নাইট্রোজেনের কি আছে এখানে? মুক্ত জোড় ইলেকট্রন আছে না? এটা হচ্ছে রেজোনেন্স অংশগ্রহণ করে। তাহলে এটা হচ্ছে এদিকে চলে আসে, এটা এখানে চলে যায়, এটা এখানে চলে যায়। তাহলে একান্ত দ্বিবন্ধন আছে এবং রেজোনেন্সে অংশগ্রহণ করতেছে। তাহলে এটা পাই ইলেকট্রন কয়টা ভাইয়া? এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, 6টা। তাহলে 4n+2 ইজ ইকুয়াল 6, n এর মান আসতেছে 1। সো এটাও আমার কি? এটা অ্যারোমেটিক কম্পাউন্ড। এটাও আমার কি? আচ্ছা এটা একটু পরে নিয়ে কথা বলি। এটা অ্যারোমেটিক কম্পাউন্ড। এবার এটা দেখো ন্যাফথালিন, সরি অ্যানথ্রাসিন, সো ন্যাফথালিন বোঝা যাচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। কিভাবে? এখানে আছে ন্যাফথালিনের সংকেতটা হচ্ছে এটা, ডাবল সিঙ্গেল ডাবল, ডাবল সিঙ্গেল ডাবল। ওকে, তাহলে কয়টা পাই ইলেকট্রন? 7টা। তাহলে কি লিখবা? 4n+2 ইজ ইকুয়াল টু 14। 7টা পাই বন্ড, পাই ইলেকট্রন 14টা। তাহলে n এর মান কত আসতেছে? 2। তো এটা আমার অ্যারোমেটিক। কিন্তু ভাই এখানে আসো, সাইক্লোবিউটিন ক্যাটায়ন, এটার ক্ষেত্রে দেখো দুইটা পাই ইলেকট্রন। তাহলে কি লিখতে পারি? 4n+2 ইজ ইকুয়াল টু কত? 2। তাহলে n এর মান আসতেছে 0। খেয়াল করো ভাই, এখানেও n এর মান 0, এখানেও n এর মান কত? 0। সবগুলোই কি আমার এই অ্যারোমেটিক কম্পাউন্ড? না, একটা তো আনসার থাকবে, তাই না? খেয়াল করো শর্ত কি ছিল? 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকা লাগবে। আরেকটা শর্ত কি? সমতলীয়, সবগুলোই সমতলীয়। মেইন কথা ছিল কনজুগেটেড পাই ইলেকট্রন থাকা লাগবে, কনজুগেটেড পাই ইলেকট্রন থাকা লাগবে। এখন তোমরা বলতে পারো ভাই এখানে কোথায়? এগুলোতে বুঝছি কনজুগেটেড পাই ইলেকট্রন আছে, এখানে কিভাবে কনজুগেটেড পাই ইলেকট্রন আছে, বা এখানে কিভাবে কনজুগেটেড পাই ইলেকট্রন নাই? খেয়াল করো। আচ্ছা আমি যদি তোমাদেরকে এই কম্পাউন্ডটা এখানে আঁকতে চাই, এখানে এর জিনিসটা কি? খেয়াল করো, এটা হচ্ছে CH CH CH। ওকে, এখানে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড। খেয়াল করো তো এই কার্বনের এখানে কি আছে? ক্যাটায়ন, মানে কি একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাই না? খেয়াল করো এখানে কার্বনের কয়টা ইলেকট্রন আছে? আউটার শেলে 4টা, 1টা 2টা 3টা 4টা। এখানে ডাবল বন্ড আছে, সো এটা সংকরণটা কি? sp2। এটা সংকরণটা কি? sp2। এবার এখানে দেখো, এখানে কার্বনের কয় দিকে ইলেকট্রন আছে? 1 দিক 2 দিক। ওর কি আছে? ইলেকট্রন একটা ছিল, সেটাকে ছেড়ে দিছে, প্লাস হয়ে গেছে। তাহলে এই কার্বনের কি সংকরণটা কি ভাইয়া? sp2। যদি সব দিকে sp2 থাকে, sp2 সংকরণ কোথায় হয়? কার্বন কার্বন ডাবল বন্ড থাকলেই তো হয়। তাহলে এই সবগুলোর মধ্যে কি আছে? sp2 আছে। তাহলে এখানে যে ডি লোকালাইজড ইলেকট্রনটা কি এখানে শিফট হতে পারে। কিন্তু খেয়াল করো ভাই, এখানে ডাবল বন্ড আছে, এটা সংকরণ কি? sp2। এটা সংকরণ কি? sp2। এটা সংকরণটা কি? sp2। কিন্তু ভাইয়া এই যে এটা সংকরণটা কি? sp3, কারণ কোনো ডাবল বন্ড নাই, কোনো ক্যাটায়ন নাই। তাহলে sp3, তাই সেটা তো কি? ডিলোকালাইজড ইলেকট্রন নাই, মানে সে কি করতে পারে না? ওই কনজুগেটেড ডাবল বন্ডে আসতে পারে না রেজোনেন্স সিস্টেমে, তাই না? তাহলে উত্তর হবে সি। এটা কি নাই? এটা হচ্ছে আমার অ্যারোমেটিক কম্পাউন্ড না। এই একটা প্রশ্ন অনেক ডিপ, মানে অনেক ডিপ থেকে দিছে, মানে অনেকে হচ্ছে হুটহাট কি করবে, ওই 0 0 পেয়ে আনসারটা হচ্ছে দাগাবেই না। বুঝাইতে পারছি? এটা কোন শর্ত? হচ্ছে ওই কনজুগেটেড ডাবল বন্ডের শর্ত দিয়ে আমার আনসারটা চলে আসছে। পরে আসো, নিচের কোন আয়নগুলো ক্ষুদ্রতম? ক্ষুদ্রতমকে দেখো, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। তাহলে দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম তিনটা একই গ্রুপের, আর পটাশিয়াম হচ্ছে নিচের গ্রুপের। তাহলে এটা প্রথমেই বাদ, এটা আমার প্রথমেই বাদ। তাহলে
সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, তার যে সিকোয়েন্সটা লিখি সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস অ্যালুমিনিয়াম 3 প্লাস। তার একই পর্যায়ে ডান থেকে যদি আমরা বামে যাই তার আকার কি হইতে থাকে? তার আকার ছোট হইতে থাকে। বুঝতে পারলাম? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তার আকার ছোট হইতে থাকে। এবার আসো, এবার আরেকটা জিনিস খেয়াল করো, সোডিয়ামের প্রোটন কয়টা আছে, ইলেকট্রন কয়টা আছে? এখন সোডিয়ামের ইলেকট্রন কয়টা? সোডিয়ামের 10টা ইলেকট্রন, একটা দিয়ে দিয়েছে, এখন 11টা ইলেকট্রন 10টা আছে। ম্যাগনেসিয়ামের 12টা ইলেকট্রন, আমি ইলেকট্রন সংখ্যা দেখাচ্ছি কেমন, 12টা, দুইটা দিয়ে দিয়েছে 10টা ইলেকট্রন। এখানে কয়টা? 10টা ইলেকট্রন, সবাইকে আইসো ইলেকট্রনিক। এখন প্রোটন কয়টা আছে খেয়াল করো, প্রোটন সোডিয়ামের তো 11টা প্রোটন, ম্যাগনেসিয়ামের 12টা প্রোটন, অ্যালুমিনিয়ামের 13টা প্রোটন। তাহলে এই 13টা প্রোটন পজিটিভ 10টা ইলেকট্রনকে টানতেছে, 12টা পজিটিভ 10টা ইলেকট্রনকে টানতেছে, 11টা পজিটিভ 10টা ইলেকট্রনকে টানতেছে। কোন টানাটা সবচেয়ে স্ট্রং হবে? এখানে সবচেয়ে বেশি টানবে, এটা আকারটা ছোট হয়ে যাবে। তাহলে অ্যালুমিনিয়ামের আকার কি সবচেয়ে ছোট? অ্যালুমিনিয়াম 3+ এর আকার কি সবচেয়ে ছোট? তাহলে উত্তর কি হবে আমার? অ্যালুমিনিয়াম 3+, উত্তর হবে আমার অ্যালুমিনিয়াম 3+। বুঝতে পারলাম?